পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। শিক্ষার বেহাল অবস্থা নিয়ে আন্দোলনে এআইডিএসও সপ্তাহব্যাপী প্রতিবাদ পালন। বেলোনিয়ার বাংলাদেশ সীমান্তে আবারও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করল বিএসএফ জওয়ান। কংগ্রেসের ফেডারেশন অ্যাকাউন্ট ফ্রিজ করায় শাসক দলের বিরুদ্ধে শিলচরে প্রতিবাদ জেলা এনএসইউআই। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আইজিপি সৌমিত্র ধর। মতিনগরে ভুবন তীর্থের রাস্তা পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দিলেন বিধায়ক করিমউদ্দিন। বেলুনিয়া বিশিষ্ট আইনজীবীর বাড়িতে চুরের হানা। চালানবিহীন অবৈধ পাথর পাচারের পথে 5 গ্রাম বন বিভাগের হাতে আটক টিপার। আগরতলা বিতর্কিত সরস্বতী মায়ের মূর্তি নিয়ে ফেসবুক পেজের পোস্টকে কেন্দ্র করে এবার সরব হলো ত্রিপুরা আর্ট সোসাইটি। ইউনিক ক্যান্ডেল সোসাইটির বার্ষিক পেট শো অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার। শিলচরে প্রবীণ দলিল লেখক সদস্য প্রয়াত শান্তিব্রত চন্দ্রের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত। 147 নম্বর বাইয়েরপার মক্তব এলপি স্কুলে সংবর্ধনায় ভাসলেন বিইও রাজেশ চক্রবর্তী। জননেতা অরুণ কুমার চন্দ্রের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শিলচরে, স্মৃতি রক্ষায় গুরুত্ব আরোপ। শিক্ষার বেহাল অবস্থা নিয়ে আন্দোলনে এআইডিএসও সপ্তাহব্যাপী প্রতিবাদ পালন। নতুন শিক্ষা নীতির বিরুদ্ধে প্রথম থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে এআইডিএসও। শনিবার ফের একবার এ নিয়ে শম্ভুসাগর উদ্যানের সম্মুখে প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা আন্দোলন স্থল থেকে তারা বলেন, নতুন শিক্ষানীতির ফলে একটি শিশুর শিক্ষা অঙ্কুরিত হবার পূর্বেই তা অঙ্গনওয়াড়ির হাতে দিয়ে তা নষ্ট করা হচ্ছে। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক উঠিয়ে দিয়ে ছাত্রদেরকে শিক্ষা বিমুখ করে তোলা হচ্ছে। এছাড়াও আসাম সরকার ষষ্ঠ শ্রেণী থেকে বিজ্ঞান ও অঙ্ক ইংরেজি মাধ্যমে করায় গরিব শিশুরা এজন্য নানান সমস্যায় জড়িয়ে স্কুল বিমুখ হয়ে পড়ছে। এআইডিএসও সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে পূর্বেও আন্দোলন চালিয়ে গেছে, আগামীতেও গরিব বিরোধী এই শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। যে শিক্ষা ধ্বংসকারী এনইপি ক্লাস 6 পর্যন্ত পাঠ্যপুস্তক থাকবে না নিউ এডুকেশন পলিসিতে, আপনারা জানেন অঙ্গনওয়াড়ির হাতে শিক্ষাকে দেওয়া মানে প্রথম প্রায় মানে যে অক্ষর জ্ঞান শুরু হবে সে ছাত্রছাত্রীদের ভিত, সেখান থেকে সে তাদেরকে অঙ্গনারীর মানে ইয়েরা পড়াবে যে অঙ্গনারীদের সেই রকম শিক্ষা মানে শিক্ষিত থাকে না এবং তাদের পড়াশোনার জ্ঞানও থাকে না, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই যে এনইপিকে বাতিল করার জন্য আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। এবং সেখানে আরেকটা বিষয় দেখা গেছে যে এই রাজ্যতে মাতৃভাষার স্কুল বন্ধ হচ্ছে। থেকে থেকে বেছে বেছে মাতৃভাষার স্কুল 9,000, 11,000 এইভাবে করে করে মানে একটা প্রক্রিয়া চলছে, মাতৃভাষার মানে স্কুলগুলো বন্ধ হবে। এবং মাতৃভাষার স্কুলে ক্লাস 6 থেকে এখন ইংরেজি ভাষায় বিজ্ঞান এবং অঙ্ককে তারা ইংরেজি ভাষায় চালু করেছে। এটা কি করে সম্ভব? সাধারণ ঘরের ছাত্রছাত্রীর মানে সেই গাইড করার মতো সেই ব্যবস্থা নেই, ফলে তারা কি করছে, একদম গরিব ঘরের ছাত্রছাত্রীরা তারা শিক্ষার আওতা থেকে বেরিয়ে যাচ্ছে, তারা ভয় পেয়ে স্কুল থেকে পালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই 6 থেকে যে ইংরেজিতে বিজ্ঞান এবং অঙ্ক পড়ানো হচ্ছে, ফলে এই শিক্ষাটা অটোমেটিকলি ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষাটা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রথম শিক্ষা একদম ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে শিক্ষা দুভাগে বিভক্ত হয়েছে, শিক্ষাকে সংকুচন করা হয়েছে, একটা ধনীর শিক্ষা, একটা গরিবের শিক্ষা। ফলে এই যে সাধারণ মানুষ, যে খেটে খাওয়া মানুষের যে সন্তান, ওরা শিক্ষার আলো দেখতে পাচ্ছে না। আমরা প্রতিবাদ করছি যে এই সিস্টেমটা মানে অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা চাই প্রথম শ্রেণী থেকে ইংরেজিকে ভালো করে পড়াতে হবে স্কুলগুলিতে, এবং স্কুলগুলিতে মানে ঠিকমতো টিচার নেই, শিক্ষক নিয়োগ হচ্ছে না, ফলে টিচার না থাকার ফলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। এই যে অবস্থা, কঠিন অবস্থা, তার বিরুদ্ধে ছাত্র সংগঠন বিএসও রুখে দাঁড়িয়েছে এবং সমস্ত ভারতবর্ষব্যাপী, রাজ্যব্যাপী আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আজকে করিমগঞ্জেও আমরা ছাত্রদেরকে নিয়ে আমরা এই প্রতিবাদে মানে এগিয়ে এসেছি। ভবিষ্যতেও আমরা আরও তীব্র থেকে তীব্র আন্দোলন করার আমরা শপথ নিচ্ছি এবং সরকারকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে গরিব সাধারণ ছাত্রছাত্রীর আওতায় শিক্ষাকে আনতে হবে, কারণ শিক্ষা ছাড়া একটা সমাজ, সুস্থ সমাজ থাকতে পারে না এবং শিক্ষা ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানে এই আবেদনটুকু আপনাদের কাছে রাখছি যে আমাদের সাথে শামিল হন।
বিলোনিয়া মহকুমা বাংলাদেশ সীমান্তে আবারও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করলো বিএসএফ জওয়ানরা। আটক বাংলাদেশীর নাম মঈনুদ্দিন। ঋষ্যমুখ ব্লকের কৃষ্ণনগর বলাইয়ের আপ এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় বিএসএফ তাকে আটক করে ঋষ্যমুখ ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেন। শনিবার বিলোনিয়া থানাতে ধৃত বাংলাদেশি মঈনুদ্দিনকে নিয়ে আসার পর অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে মঈনুদ্দিনের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টে মামলা নথিভুক্ত করে পুলিশ। আজ 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে বাংলাদেশি মঈনুদ্দিনকে আদালতে সোপর্দ করলে পুলিশের আবেদন অনুযায়ী আদালত 3 দিনের পুলিশ রিমান্ডের মঞ্জুর করেছে। Yesterday, BSF caught one person, Moinuddin. So after that, they brought to the PS, and the case was registered in Bilonia PS. So investigation is going on till now. কোন জায়গা থেকে ধরছে? Actually, they have taken from Krishnanagar area. And to the after formalities, we have forwarded to the Lanet Court. Your designation, please. I am SI Sagla Jamatia, Usiri Sunu. কতদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পালন করেছে? 3 days. শাসক দল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে শনিবার শিলচরে বিক্ষোভ মিছিল বের করলো কাছাড় জেলা এনএসইউআই। এদিন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরে বিভিন্ন সড়ক পরিক্রমা করে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান এবং ধর্ণা প্রদর্শনের মাধ্যমে গোটা শহরকে উত্তাল করে তোলে। সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বর্তমান শাসক দল ভয় পেয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস ফেডারেশনের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। বিজেপির এই ধরনের মানসিকতা এবং কর্মকাণ্ডের নিন্দা ও ধিক্কার জানিয়ে আগামীতে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলার এদিন হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তারা। আপনার কাছাড় জেলা এনএসইউআই এর প্রতিবাদ করেছি। আপনারা দেখেছেন যেভাবে শাসক দল বিজেপি আজকে ভয়ভূত হয়ে এটা বিদুর মতো কাজ করেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। আজকে বিজেপি ভয় পাচ্ছে যে তার জন্য তারা বরাবরিকা টক্কর নিতে ভয় পাচ্ছে, তার জন্য আজকে এরকম ধরনের নির্লজ্জর মতো কাজ করছে। তাই কাছাড় জেলা এনএসইউআই এইরকম মানসিকতার এইরকম কর্মকাণ্ডের ধিক্কার এবং নিন্দা জানায় এবং হুঁশিয়ারি দিয়ে বলতে চায় যাতে আগামী দিনে এই রকমের কর্মকাণ্ড বাদ দিয়ে যদি সৎসাহস থাকে তাহলে বরাবরিকা টক্করে নিজেকে যুক্ত করুন, তাহলে কাছাড় জেলা এনএসইউআই আরো তীব্রতর প্রতিবাদ গড়ে তুলবে। আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে এবং চূড়ান্ত প্রস্তুতির জন্য তৈরি হতে আইজিপি সৌমিত্র ধর উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরে এসে পৌঁছান গতকাল। শনিবার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর উপস্থিতিতে বিভিন্ন মহকুমার এসডিপিও, রাজ্য পুলিশ, বিএসএফ এবং টিএসআর সবাইকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। তাছাড়া তিনি বিভিন্ন থানাগুলি পরিদর্শন করবেন এবং থানার নাকা পয়েন্টগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তাও পর্যবেক্ষণ করবেন। আগামী লোকসভা নির্বাচনে পুলিশ প্রশাসন বিভিন্ন ফোর্সকে কিভাবে নিয়ন্ত্রণ করবে এবং কেমন করে কঠোরভাবে চেকিং পদ্ধতি চালিয়ে যাবে তা নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন স্তরের আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। লোকসভা নির্বাচন যে একেবারে কড়া নাড়ছে দৌড়ে তা আইজিপি সৌমিত্র ধরের উত্তর জেলা পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে ইঙ্গিত দিয়ে গেল। আমাদের আইজি ল অ্যান্ড অর্ডার স্যার উনি গতকালকে এসেছেন উত্তর ত্রিপুরাতে। আজকে এখানে যে মিটিং হচ্ছে সেটা হলো সিআরপিএফ, বিএসএফ, স্টেট পুলিশ, টিএসআর সবাইকে নিয়ে ইলেকশনটা যেন পার্লামেন্টারি ইলেকশন 2024 এটাকে কি করে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়, এটার জন্য এখানে ডিস্ট্রিক্টের তরফ থেকে কি কি প্রিপারেশন নেওয়া হয়েছে আর কি কি নিতে হবে এইসব ব্যাপারে উনি এখানে আমাদেরকে আলোচনা করছেন, গাইডলাইন দিচ্ছেন এবং উনি ফিল্ড ভিজিট করবেন। যে পোলিং বুথগুলি যেগুলি আছে থানাগুলি তো যাবেন উনি, এখানে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলবেন। এখানে এইচডিপিওরাও সবাই এসেছেন। এটাই মূলত ওনার উদ্দেশ্য। স্যার, ইলেকশনকে সামনে কি কি ফোর্স মোতায়েন থাকবে? ফোর্স তো বাইরের থেকে আসবে, এখন পর্যন্ত আমরা জানি না কি ধরনের ফোর্স আসবে, তবে সিএপিএফ তো আসবে। সিএপিএফ ইনপুট, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ সবই আসবে। তো এখন পর্যন্ত আমরা পাইনি, বিভিন্নভাবে ফোর্স এখানে ডিপ্লয়মেন্ট হবে। আগামী শিবরাত্রিতে ভুবন তীর্থে পুণ্যার্থীদের উঠতে যাতে কোনো অসুবিধা না হয় তার প্রতি লক্ষ্য রেখে ভুবন তীর্থের রাস্তা সংস্কার সহ যাবতীয় কাজ করার আশ্বাস দিলেন সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। শনিবার মতিনগরে ভুবনের রাস্তা পরিদর্শন করেন বিধায়ক করিমউদ্দিন। এই উপলক্ষে মতিনগর বাজার কমিটির আয়োজিত সভায় সোনার বিধায়ক জানান, ব্যক্তিগতভাবে এবার নতুন ভুবন তীর্থে যাওয়া
ধর্মপ্রাণদের সুবিধার্থে রাস্তায় স্ট্রিট লাইট বসিয়ে দেওয়া, পর্যাপ্ত খাবারের জন্য জলের ব্যবস্থা করে দেওয়া সহ রাস্তা সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এবং এছাড়াও জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সরকারিভাবে সব কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন বিধায়ক। এদিন মতিনগর বাজার কমিটির সভাপতি শঙ্করলাল দের পৌরোহিত্যে সভায় স্থানীয়রা তাদের সমস্যার কথা তুলে ধরেন বিধায়কের কাছে। আমি সোনাই থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পরে সম্ভবত দ্বিতীয় অধিবেশন যেটা ছিল গুয়াহাটিতে বিধানসভার সেশন ছিল, সেই সেশনে পবিত্র বিধানসভায় আমি ভুবন মন্দিরের কথা উল্লেখ করেছিলাম। আপনারা সেটা জানেন, স্পষ্ট বলেছিলাম যে এই ভুবন তীর্থযাত্রীদের আমি ছোটবেলা থেকে দেখি যাওয়া আসার যে অসুবিধা, সেই যুগ যুগ থেকে যেভাবে চলছে সেভাবে সামান্য 10-15% পরিবর্তন হয়েছে, মেজর কোনো পরিবর্তন হয়নি। সেখানে মানুষের থাকার রেস্ট হাউসের ভালো ব্যবস্থা নেই, ভালো টয়লেটের ব্যবস্থা নেই। রাস্তা, দুইটা রাস্তার মধ্যে একটার কিছু কাজ হয়েছে, একটা রাস্তা যেটা মানুষকে আদি রাস্তা হিসেবে আমার ভাই বলেছেন, সেটার কোনো উন্নয়ন নেই। আমি প্রত্যেকটা কথা সমগ্র জেলা থেকে, উপত্যকা থেকে, আসাম থেকে, বাইরে থেকে আমার ভাই বলেছেন কামাখ্যার পরে দ্বিতীয় শক্তিশালী জায়গা এটা, এখানে মানুষের আস্থা থাকা জায়গা। সেটার যদি আমরা পরিকাঠামো উন্নয়ন না করতে পারি তাহলে দুর্ভাগ্যজনক কথা, এবং যদি করতে পারি তাহলে রিলিজিয়াস ট্যুরিজমে লাভ হবে, সরকারেরও লাভ হবে। তারপরে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নিয়ে আমার বিধানসভায় প্রশ্ন উত্থাপনের পরেই মুখ্যমন্ত্রী ভিজিট করেছিলেন এবং একটা ফান্ডও দিয়েছেন, সেটার কাজ চলছে। দ্বিতীয়ত, আমার একটা স্বপ্ন আছে, বাৎসরিক এই বছরের 7, 8, 9 3 দিন বোধহয় আছে ডেট। সবসময় কিছু মানুষের একটা থাকে যে জাগ্রত মন্দির, এখানে যাবে, এখানে এসে নিজের একটা আস্থার ব্যাপার। এখানে রেগুলার যাওয়া আসা মানুষের সারা দেশ থেকে যদি যাওয়া আসার ব্যবস্থা হয়, কেন জানি না ভুবন মন্দির থেকে এত লুকিয়ে রাখা হয়েছে। এটা একটা সারা ভারতবর্ষের মানুষ, সারা আসামের মানুষ, নর্থ ইস্টের মানুষ এই ভুবন মন্দির থেকে একটা আস্থার কেন্দ্র, এখান থেকে সুবিধা পেতে পারে। বিলোনিয়া বিশিষ্ট আইনজীবীর বাড়িতে চুরের হানা, চুরি করে নিয়ে গেল 2টি জলের মোটর সহ জলের বালতি। গতকাল গভীর রাতে এই চুরিকাণ্ডের ঘটনাটি ঘটে বিলোনিয়া 1 নম্বর টিলা এলাকার আইনজীবী শ্যামল মজুমদারের বাড়িতে। এলাকা জুড়ে চাঞ্চল্য সহ আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে। ঘটনাস্থল পরিদর্শন করার পর চুরির মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আইনজীবী শ্যামল মজুমদার দক্ষিণ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করে চুরির ঘটনা বন্ধ রোধের জন্য দাবি জানান আরক্ষা প্রশাসনের কাছে। মনে হয় কটা জানি না, আমি 3:30টার সময় উঠে দেখি জল নাই ভেতরে, তো মোটর স্টার্ট করতে গিয়ে দেখি যে না, নাই, মোটরটা নাই। এরপরে তো সকালবেলা তো আচ্ছা ওইটা জানি না, পরে দেখি আমার ভাড়াটিয়া ঘরের মধ্যে আরেকটা মোটরও নাই, প্লাস বালতি নাই, জুতা নাই, এগুলি এই পর্যন্ত এইটুকু জানি নাই। এটা কার বাড়ি? এটা শ্যামল মজুমদারের বাড়ি। কি করেন উনি? অ্যাডভোকেট। কোন জায়গা এটা? এটা বিলোনিয়া। বিলোনিয়া রাজীব কন্যার 1 নং টিলা। 1 নং টিলা। আচ্ছা, মানে আপনারা কখন টাইম পাইছেন? 3টা, 3:30, 4:30। চালানবিহীন অবৈধ পাথর পাচারের পথে 5 গ্রাম বন বিভাগের হাতে আটক টিপার। বরাক উপত্যকায় যেন সরগরম হয়ে উঠেছে চালানবিহীন অবাধে পাথর পাচারের চক্র। 5 গ্রাম রেঞ্জ ফরেস্টের হাতে বাজেয়াপ্ত হয়ে চালানবিহীন একটি পাথর বোঝাই টিপার। হাইলাকান্দি থেকে কালাইন অভিমুখে পাচারের পথে আটক করা হয় সেটি। প্রাপ্ত তথ্য মতে 5 গ্রাম রেঞ্জের আওতায় বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী চক্র অবৈধভাবে পাথর বোঝাই করে পাচার করে আসছিল। বিষয়টি হাইলাকান্দি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাদের নজরে আসলে বিভাগীয় তরফে অভিযানের নির্দেশ আসে। এ মর্মে 5 গ্রাম রেঞ্জ ফরেস্টের কর্মকর্তাদের নেতৃত্বে অভিযান চালানো হয়। আটক হওয়া পর্যন্ত পাথর ভর্তি টিপার বর্তমানে 5 গ্রাম রেঞ্জের হেফাজতে রয়েছে। আগরতলা বিতর্কিত সরস্বতী মায়ের মূর্তি নিয়ে ফেসবুক পেজের পোস্টকে কেন্দ্র করে এবার সরব হল ত্রিপুরা আর্ট সোসাইটি। ত্রিপুরা আর্ট সোসাইটি ত্রিপুরা তথা ত্রিপুরার বাইরে প্রত্যেকটি আর্ট স্কুলে সনাতন ধর্মের নিয়ম নীতি মেনে চিরাচরিত প্রথা অনুসারে সরস্বতী পুজো করছে। এই সরস্বতী পুজোতে আর্ট স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা সহ সকলকে নিয়ে মহা সমারোহে পূজা অনুষ্ঠিত হয়। কিন্তু আজ হঠাৎ ত্রিপুরা আর্ট সোসাইটির সদস্যদের চোখে পড়ে ফেসবুক পেজ থেকে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করা হয়েছে।
আগরতলায় যে সরস্বতী পুজো হয়েছিল সেখানে স্বর্গের নর্তকীর সাথে তুলনা করা হয়েছে মা সরস্বতীকে। সেটা নাকি ত্রিপুরা আর্ট সোসাইটির শিক্ষকরা বানিয়েছে। অযথা ত্রিপুরা আর্ট সোসাইটিকে কালিমা লিপ্ত করার জন্য হয়তো কোনো প্রকারের চক্রান্ত করা হচ্ছে বলে ত্রিপুরা আর্ট সোসাইটি অভিযোগ করেছে। এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে আজ কৈলাসহর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরা আর্ট সোসাইটি কর্তৃপক্ষ। গতকালকে যে বিতর্কিত যে সরস্বতী পূজা হয়েছিল আগরতলাতে, আজকে সকালবেলা আমার কাছে খবর এসছে যে ফেসবুক পেজ এসটি নিউজ নামে একটি ফেসবুক পেজ, সেই পেজের মধ্যে সেই বিতর্কিত মূর্তি ছবি দেওয়া এবং একটা নিউজের আকারে করা যে সেই মূর্তি বা এই বানানোর ক্ষেত্রে ত্রিপুরা আর্ট সোসাইটি নাকি জড়িত। তো আমি পুরো ত্রিপুরাবাসী বা আমাদেরকে যারা ভালোবাসেন প্রত্যেকের কাছে বলছি যে আমরা ত্রিপুরা আর্ট সোসাইটি যেভাবে আমরা কাজ করি বাচ্চাদেরকে নিয়ে, আমরা এই ধরনের কোনো কার্যকলাপে আমরা যাইনি বা আমরা যাবও না। সো বিতর্কিত যে বিষয়টা না বুঝে হয়তো উনি করেছেন, আর এইসব ব্যাপারকে এইসব পেজকে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা নিন্দা জানিয়ে আমাদের আইনতভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। ভারতীয় যে ল আছে সেই অনুযায়ী সেই পদক্ষেপ নেবেন, আমরা সেই বিচারে আমরা অপেক্ষায় আছি। আর ত্রিপুরা আর্ট সোসাইটি যা নিয়ে কাজ করে সেই কাজ অব্যাহত থাকছে এবং যারা আমাদের এই কথাগুলো শুনে যারা একটু বিভ্রান্ত হয়েছেন তাদেরকে বলছি এরকম কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণই নেই। আমরা যেভাবে কাজ করছি আগামীতেও ঠিক সেইভাবেই কাজ অব্যাহত রাখবো। আগামীকাল 18 ফেব্রুয়ারি রবিবার শিলচরে বিপিন চন্দ্র পাল সভাস্থলে বার্ষিক পেট শো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিক ক্যানেল সোসাইটির তত্ত্বাবধানে। কলেজ রোড এলাকায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বার্ষিক পেট শো 2024-কে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় সম্পন্ন। রবিবার আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানে সব ধরনের কুকুর অংশগ্রহণ করতে পারবে। এদিন হার্নেল রেস, র্যাম্প শো এবং মিউজিক্যাল শো সহ বিভিন্ন প্রতিযোগিতা রাখা হয়েছে। এদিন বিকেল 3টা থেকে রাত্রি পর্যন্ত আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানে স্পোর্ট রেজিস্ট্রেশনের সুবিধা রাখা হয়েছে এবং আয়োজকদের তরফে এটাও জানানো হয়েছে অনুষ্ঠানকে সফল এবং সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংস্থার কর্মকর্তারা। আগামী রোববার 18 ফেব্রুয়ারি আমাদের ইউনিক ক্যানেল সোসাইটির অ্যানুয়াল পেট ফেস্টিভ্যাল হতে যাচ্ছে। এই ফেস্টিভ্যালটা বেসিক্যালি এমন একটা ইভেন্ট যে ইভেন্টে লোক নিজের কুকুরকে নিয়ে আসে, এসে ভেরিয়াস অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করে, যেরকম একটা হার্ডেল রেস হয়, র্যাম্প ওয়াক হয়, ছোট কুকুরের জন্য মিউজিক্যাল শো হয়। তো টাইমিংয়ের বেসদের হার্ডেল রেস হয়, র্যাম্প শোগুলো জাজ থাকেন, জাজরা করেন। আর বিশেষত্ব হলে এই ফেস্টিভ্যালে সব ধরনের ডগস নিয়ে পার্টিসিপেট করা যায়, ইভেন ইন্ডিয়ান ব্রিডের ডগস নিয়েও পার্টিসিপেট করা যায়। রেজিস্টার্ড, আনরেজিস্টার্ড, পিওর ব্রিড সব ধরনের ডগস নিয়ে পার্টিসিপেট করা যায়। এটা ওপেন শো। আমাদের শো শুরু হবে দুপুরবেলা 3টের সময়, ডে নাইট ইভেন্ট। স্পট রেজিস্ট্রেশন শুরু হবে সকাল 10:30টার থেকে। যারা পার্টিসিপেট করতে ইচ্ছুক মাঠে আসলেই স্পট রেজিস্ট্রেশন করতে পারবে। বিপিন চন্দ্র পাল সভাস্থল, হোটেল জেসি ইন্টারন্যাশনাল অপোজিটে যে মাঠটি আছে সেটাতে সার্কিট হাউস রোডে, ওই মাঠে হবে সকাল 10:30টার থেকে স্পট রেজিস্ট্রেশন হবে। শনিবার শিলচর সিজিএম আদালত কম্পাউন্ডের দলিল লেখক কার্যালয়ে প্রবীণ দলিল লেখক সদস্য প্রয়াত শান্তিব্রত দত্তের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। দিনের স্মৃতিচারণ সভায় প্রয়াত শান্তিব্রত চন্দ্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রত্যেক বক্তা। অন্যদের পাশাপাশি ইসলাম উদ্দিন বড়ভূঁইয়া নিজের বক্তব্যে বলেন, শান্তিব্রত চন্দ্র নিজের কর্মজীবনে সম্মান খ্যাতি অর্জন করেছিলেন তার কর্মজীবনের মধ্য দিয়ে। তাছাড়া এই কর্মস্থলে ছোট বড় সকলের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস, স্নেহ এবং শ্রদ্ধা। আজকের এই স্মৃতিচারণ সভায় তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করা এবং এদিন স্মৃতিচারণ সভায় প্রয়াত শান্তিব্রত চন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং 1 মিনিট নীরবতাও পালন করা হয়। দলিল লেখক কার্যালয়ের আজকের এই শোক সভায় আমরা উক্ত কার্যালয়ের সকল সদস্যগণ শোকাহত এবং আবেগ ভরা চিত্তে এখানে উপনীত। আমাদের আবেগের কারণ এই যে কার্যালয়ের এক প্রবীণ সদস্য শান্তিব্রত চন্দ্র, যিনি বিগত 30 বৎসর যাবৎ এই কার্যালয়ের একজন মান্যবর স্থায়ী দলিল লেখক সদস্য ছিলেন,
যিনি বিগত 10/2/2024 তারিখে আমাদের মধ্য থেকে চিরনিদ্রায় বা না ফেরার দেশে চলে যান। উক্ত শান্তিপ্রসাদ চন্দ্র তিনি কর্মজীবনে তার পরিচিতি মহলে অতীব সম্মান, খ্যাতি, সুনাম, সাম্রাজ্য অর্জন করেছিলেন। 147 নম্বর বাইয়ারপাড় মক্তব এলপি স্কুলে সংবর্ধনায় ভাসলেন রাজেশ চক্রবর্তী। সরকারি নিয়মে পদোন্নতি বদলির ঘোষণা আসে হাইলাকান্দির শিক্ষাখণ্ডের বিইও রাজেশ চক্রবর্তী। তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন হাইলাকান্দির শিক্ষাখণ্ড আধিকারিকের। পদোন্নতি বদলির খবর শোনা মাত্র 147 নম্বর বাইয়ারপাড় মক্তব এলপি স্কুলের পক্ষ থেকে শিক্ষাবিদ মুজিবুর রহমান বড়ভূঁইয়া বিইও রাজেশ চক্রবর্তীকে স্কুলে আসার আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার 147 নম্বর বাইয়ারপাড় মক্তব এলপি স্কুলে এসে উপস্থিত হন। ওনাকে গ্র্যান্ড স্বাগত জানিয়ে স্কুলে প্রবেশ করানো হয়। এরপর স্কুলে একটি জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটা সত্যি যে গত 6 ফেব্রুয়ারি আমরা একটা অর্ডার পেয়েছি, আমার প্রমোশনাল ট্রান্সফার হয়েছে। আমি এতদিন ইনচার্জ বিও হিসাবে কাজ করছিলাম হাইলাকান্দি ব্লকে, এবার আমাদের ফুল ফ্লেজ বিও হিসাবে আমাকে কাঠিগড়া ব্লকে পদোন্নতি দিয়ে ট্রান্সফার করা হয়েছে। তো যেহেতু আমাদের সামনে ইলেকশন আসছে, ইলেকশনের জন্য হোম ডিস্ট্রিক্টে থাকাটা বাঞ্ছনীয় নয়, বা ইলেকশন কমিশনের একটা নির্দেশও আছে হোম ডিস্ট্রিক্টে থাকা যায় না। সেই উপলক্ষে তো সরকারের বা ইলেকশন কমিশনের অর্ডার মেনে চলতেই হবে। এই জন্য আমরা সেই যে অর্ডার হয়েছে সেই অর্ডারকে আমরা মাথা পেতে নিতে হবে এবং আমরা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যান্য ক্লাস্টারের মধ্যে দেখেন, আগের থেকে আমাদের মোটামুটি সব স্কুলগুলোতেই যথেষ্ট পরিবর্তন এসেছে। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রধান শিক্ষক বা এসএমসিরও যথেষ্ট ভূমিকা থেকে যায়। হ্যাঁ, কোনো সময় দেখবেন আমরা এসএমসি থেকে অনেক ডোনেশন পেয়ে যায়। তো এইগুলা নিয়ে আমাদের স্কুলের ক্ষেত্রে কিছু কিছু কাজে লাগানো হচ্ছে। এই স্কুলে বিশেষভাবে এসএমসি খুবই সক্রিয়। আর অনেক ক্ষেত্রে আমি এই স্কুলের বিভিন্ন শিক্ষককেও দেখেছি যে বিভিন্ন সময় ওরাও বিভিন্ন জিনিস ডোনেট করেন, কারণ সরকার থেকে তো একটা লিমিটেড পয়সা দেওয়া হয়, এগুলা দিয়ে সবসময় সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হয় না। এই জন্য সরকার থেকে এসএমসি বানিয়ে দেওয়া হয়েছে, মাতৃগুড বানিয়ে দেওয়া হয়েছে। আর তো তৎসঙ্গে এই স্কুলের শিক্ষকরাও যথেষ্ট এই স্কুলে অনুদান দিচ্ছেন নিজের পকেট থেকে। এইগুলা দিয়ে ওরা স্কুলের যে সৌন্দর্যটা আর শ্রীবৃদ্ধি কামনা করছেন, যাতে এই অঞ্চলে বকরিয়াগড় একটা প্রত্যন্ত অঞ্চল, আমাদের হাইলাকান্দি জেলার প্রত্যন্ত অঞ্চলে এই যে 147 বাইয়ারপাড় এলপি স্কুলটা যাতে ডিস্ট্রিক্টের মধ্যে তথা আমাদের আসামের মধ্যে একটা স্বনামধন্য স্কুল হিসাবে জেগে উঠে। ওরা যেন এই স্কুলের শিক্ষক, ওদের মধ্যে এই যে মানে গর্ববোধটা করেন যে আমরা এই স্কুলের শিক্ষক। জননেতা অরুণ কুমার চন্দ্রের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। শিলচর সদরঘাটে অরুণ কুমার চন্দ্রের মর্ম মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, কাছাড় চা শ্রমিক ইউনিয়ন, শিলচর প্রেস ক্লাব এবং অরুণ কুমার চন্দ্র স্মৃতি রক্ষা কমিটির কর্মকর্তারা। এরপর মূর্তির পাদদেশে দাঁড়িয়ে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্টজনরা। তাদের মধ্যে ছিলেন তৈমুর রাজা চৌধুরী, বাবুল নারায়ণ কানু, গৌতম দত্ত, শঙ্কর দে, ইমাদুদ্দিন বুলবুল, প্রবীর রায় চৌধুরী, সঞ্জীব দেবলস্কর প্রমুখ। অরুণ কুমার চন্দ্র স্মৃতি রক্ষা কমিটিকে পুনর্গঠিত করার উপর গুরুত্ব আরোপ করেন সকল বক্তা। অনেক মাত্রা দিয়েছিলেন, একসঙ্গে শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে জড়িত করেছেন, বিভিন্ন জনজাতিকে এই আন্দোলনের সঙ্গে জড়িত করেছেন এবং তিনি এই আন্দোলনে বৌদ্ধিক নেতৃত্বও দিয়েছিলেন। তিনি একাধারে শিক্ষাবিদ, একাধারে সাহিত্যিক, একাধারে স্বাধীনতা সংগ্রামী এবং ট্রেড ইউনিয়নিস্ট। তার এই অবদান বরাকবাসী যেদিন ভুলে যাবে সেদিন কিন্তু আমরা ধরেই নেব বরাকবাসীর আর ভবিষ্যৎ নেই। আজকে এইখানে উপস্থিত হয়ে আমরা লক্ষ্য করছি যে সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মূর্তিটি প্রতিষ্ঠিত হয়েছিল তার অনেক ঘাটতি রয়ে গেছে এবং এখানে যা লেখাগুলো আছে এগুলোও মিটে যাচ্ছে। আজকে এখানে উপস্থিত বাবুল কানু মহোদয় তিনি একটা কথা বলেছেন যে একটা স্মৃতি রক্ষা কমিটি যদি না করা হয় তাইলে এই দায়িত্বটা কে নেবে। আমি আজকে প্রস্তাব করছি যে এখান থেকে একটা স্মৃতি রক্ষা কমিটি আজকেই প্রাথমিকভাবে স্মৃতি রক্ষা কমিটি আছে, স্মৃতি রক্ষা কমিটিতে বানাইছে এটা তো মরছে না এখন। এটা কিভাবে আর ঢুকে দিন, এটা করে যদি পুনর্গঠিত করে এবং আগামী 1 মাসের মধ্যেই যদি একটা সভা ডাকা হয় তাইলেই কিন্তু হবে, কারণ অনেক লেখাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখানে। আগামী 24 ফেব্রুয়ারি শনিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মদিনাতুল উলুম মাদ্রাসা বেরেঙ্গার 54তম বার্ষিক দিনী সমাবেশ ও দস্তারবন্দি উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, উক্ত দিনী সমাবেশের সভাপতিত্ব করবেন আলহাজ
হযরত মাওলানা লুৎফুর রহমান লস্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হযরত মাওলানা মুফতি আকিলুর রহমান আল কাসিমি। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হযরত মাওলানা শেখ আহমদ সৈয়দ। এছাড়াও এই মহতী দিনী সমাবেশে বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, সমাজসেবী এবং প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন। উক্ত দিনী সমাবেশ সভায় উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। 54তম বাৎসরিক দিনী সমাবেশ আমি আমার এলাকার সব যুবক ভাই এবং মুরব্বী হজরতগুলোর কাছে গুজারিশ করি আপনারা সব 24 ফেব্রুয়ারি আপনারা মাদ্রাসাত আইয়া আমরা সবরে দোয়া দিতা আর কিলা একটা সুন্দর হইতো ওটার লাগে আপনারা সবে সহযোগিতা করতা। আর ছাত্র আলহামদুলিল্লাহ আমরা 60 জন ছাত্ররে আমরা দস্তারবন্দি দেওয়া হইব ইনশাল্লাহ। তাইন বালা হাবিচ্ছা বইছেন এখন আমরা ইন্টারনেট ফরাগত নিবা গিয়া আপনারা সবে তারারে দোয়া দিতা ভবিষ্যতে আল্লাহ তারারে বালা দিনী আলিম দিনর এক দায়ী বানাইতো। আর আমরা ছাত্র আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া মুসাবাকাতো যাইত্রা বালা বালা রেজাল্ট আনরা। আর আপনারা সবে দোয়া করতা ইয়া দেখতা মাদ্রাসাত কীরকম ফলাওয়ার বা মাদ্রাসার রুটিন কীরকম কোনো যদি আমরা কমি কোথায় তাকে আপনারা আমরারে পরামর্শ সহযোগী দিতা ও কথা হইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম জন্ম মহোৎসব পালন উপলক্ষে বাজারিছড়া সৎসঙ্গ উপাসনা কেন্দ্রে দুদিন ব্যাপী বিবিধ মাঙ্গলিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শুক্রবার প্রথম দিনের অনুষ্ঠানে দুপুর 2টায় মাতৃ সম্মেলনের মাধ্যমে এই মহতী উৎসবের সূচনা হয়। তারপর যথারীতি অনুষ্ঠিত হয় ঠাকুরের গুণগান কীর্তন এবং অন্যান্য অনুষ্ঠান। আজ শনিবার অনুরূপভাবে ব্রহ্ম মুহূর্তে বেদ মাঙ্গলিক এবং নহবত শেষে প্রত্যুষে উষা কীর্তন এবং নগর পরিক্রমা করা হয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।